আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের ১২০ কিলোমিটার গভীরে অবৈধ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত হেনেছে হিজবুল্লাহ। আরও বহু সেনাঘাঁটি তছনছ হয়েছে লেবানিজ যোদ্ধাদের রকেট ও ড্রোন হামলায়। দখলদার সেনাদের বিরুদ্ধে দুর্দান্ত কিছু অভিযান চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। লেবানন ও গাজায় আরও বহু ইহুদিবাদী সেনার প্রাণ গেছে। ইসরায়েলের হাইফা জনমানবহীন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র। এদিকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। আল মায়াদিনের খবরে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা বুধবার উচ্চ শক্তি সম্পন্ন ওয়ান ওয়ে ড্রোন এবং শক্তিশালী কাদির-2 মিসাইল ব্যবহার করে তেল আবিবের শহরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছেন। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা কিরিয়া ঘাঁটিকে লক্ষ্য করে প্রথম দফায় এক ঝাঁক ড্রোন ব্যবহার করে হামলা চালান। দ্বিতীয় দফার হামলায় ব্যবহৃত হয় কাদির-2 মিসাইল। এই ঘাঁটিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, মন্ত্রণালয়ের জেনারেল স্টাফের দপ্তর, তাদের যুদ্ধ ব্যবস্থাপনা কক্ষ এবং বিমান বাহিনীর যুদ্ধ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয় রয়েছে। বিবৃতিতে বলা হয়, মিসাইল এবং ড্রোনগুলো সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এই ধরনের উন্নত ড্রোন ব্যবহার করে কোনো ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে প্রথমবারের মতো আঘাত হানলেন তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বুধবার বিকেলে দক্ষিণ লেবাননের যুদ্ধে গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার সহ ৬ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী দক্ষিণ লেবাননের একটি ভবনে গোলানি বাহিনী প্রবেশ করলে তাদের সঙ্গে শূন্য দূরত্বে হিজবুল্লাহর যোদ্ধাদের লড়াই হয়। ইসরায়েলি আর্মি রেডিও বলেছে, বুধবার সকাল ১০টায় ওয়েস্টার্ন সেক্টরে এই লড়াই শুরু হয়। ভবনে ইসরায়েলি সেনারা প্রবেশ করলে টানেল থেকে বের হয়ে হিজবুল্লাহর ৪ যোদ্ধা তাদের উপর গুলি চালাতে থাকেন। একই সঙ্গে পাশের ভবন থেকে দখলদার সেনাদের উপর অ্যান্টি আর্মার মিসাইল নিক্ষেপ করা হয়। রেডিওর তথ্য অনুযায়ী বেলা ১টার দিকে লড়াই শেষ হয় এবং ততক্ষণে ৬ ইসরায়েলি সেনা নিহত এবং একজন গুরুতর আহত হন। এই নিয়ে গত ১.৫ মাসে লেবাননের ৪৭ ইসরায়েলি সেনার প্রাণহানির কথা স্বীকার করল ইসরায়েল। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের হামলায় ১.৫ মাসে শতাধিক ইসরায়েলি সেনা নিহত এবং ১,০০০-এরও বেশি সেনা আহত হয়েছেন। এদিকে বুধবার লেবানন ইসরায়েল সীমান্ত ইসরায়েলি সেনা সমাবেশ, বসতি, সেনা ঘাঁটি ও অবস্থানগুলোর বিরুদ্ধে উচ্চস্তরের বহু অভিযান পরিচালনার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এদিন তাদের যোদ্ধারা রকেটের ব্যারেজ ব্যবহার করে নাহারিয়ার পূর্বে ইসরায়েলের ১৪৬তম ব্রিগেডের লজিস্টিক্স ঘাঁটিতে আঘাত হানেন। পাশাপাশি সীমান্তের ৫৫ কিলোমিটার গভীরে আমোস ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোনের ঝাঁক ব্যবহার করে হামলা চালানো হয়। ড্রোনগুলো ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানে। এদিন হুনিন ব্যারাকের রামিম ব্যাটালিয়নের কমান্ড হেডকোয়ার্টারে ২ দফা হামলা চালায় হিজবুল্লাহ। রকেট হামলার শিকার হয় সীমান্তের ১১০ কিলোমিটার গভীরে তেল আবিবের শহরতলিতে ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের 8200 সদর দপ্তর গিল্লত ঘাঁটি। অ্যাডভান্স রকেটের ব্যারেজ দিয়ে হিজবুল্লাহর যোদ্ধারা প্রথমবারের মতো আঘাত হানেন সীমান্তের ১১০ কিলোমিটার গভীরে তেল আবিবের অন্য শহরতলি রামাত হাশারোনে অবস্থিত সেনাবাহিনীর অস্ত্র কারখানায়। হিজবুল্লাহর এয়ার ডিফেন্স ইউনিট এদিন সেন্ট্রাল সেক্টরের সার্ফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে ইসরায়েলের একটি হার্মিস 450 এবং একটি হার্মিস 900 ড্রোন প্রতিহত করে। এরপর ড্রোন দুটি লেবাননের আকাশ সীমা থেকে পালিয়ে যায়। বুধবার দফায় দফায় বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করা হয় মারুন আল রাস শহর, বিনতে জবিইলের শহরতলি ও ওয়াদি ইয়ারুনে অবস্থিত ইসরায়েলি সেনা সমাবেশে। এদিন যেসব বসতির সামরিক লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর রকেট আঘাত হানে তাদের মধ্যে রয়েছে সাসা, কফার ভাদ্রিম, মানারা, কাজরিন ও আভিভিম। ২ দফার রকেট ব্যারেজে আক্রান্ত হয় মানারা ও আভিভিম বসতি। হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, হাইফায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাটও বন্ধ। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে বলেও জানান মেয়র। এদিকে ইসরায়েলি গবেষণা কেন্দ্র আলমাই এই প্রসঙ্গে বলেছে, ইসরায়েলের গভীরে হিজবুল্লাহর হামলা বেড়েছে এবং ড্রোনগুলোই তাদের ট্রাম্প কার্ড হিসেবে কাজ করছে। আলমাই জোর দিয়ে বলেছে, গত মাসে হিজবুল্লাহর হামলার গতি ৪ গুণ বেড়েছে এবং একই সময়ে তাদের হামলা আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর ক্রমাগত মিসাইল হামলার কারণে উত্তরের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি মিডিয়া বলেছে, সেখানে বসবাসকারী ইহুদিবাদীরা যারা বিগত মাসগুলোতে বাস্তুচ্যুত হয়েছেন তাদের আর ফিরে আসার ইচ্ছে নেই।
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের উপর দুর্দান্ত কিছু হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে বুধবার তারা পিএফএলপি এবং সামরিক শাখা মার্টার জিহাদ জিব্রিল ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে নেতজারিমুখে 107mm রকেট ব্যবহার করে ইসরায়েলি সেনাদের উপর এক জটিল অভিযান পরিচালনা করেছেন। উত্তর গাজার জাবালিয়ায় অনুপ্রবেশকারী ইহুদিবাদী সেনাদল এবং তাদের গাড়িগুলোর উপর হামলার ফুটেজ প্রকাশ করেছে আল কাসাম। বুধবার গাজার পার্শ্ববর্তী নির আম বসতিতে বিপুল পরিমাণ রকেটও নিক্ষেপ করেন তারা। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের আল কাসাসিবে ইসরায়েলি পদাতিক বাহিনীর সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে লড়াই করে কয়েকজন সেনাকে নির্মূল করেছেন। গাজা সিটির আল সুজাইয়ায় দখলদার সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছেন তারা। এদিন মর্টার ওমর আল কাসিম ফোর্সের সঙ্গে যৌথভাবে নেতজারিম ওখের ইহুদিবাদী সেনাদের উপর 2 দফা মর্টার হামলা করে আল কুদস। তাছাড়া বিভিন্ন ফ্রন্টে একক এবং যৌথভাবে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে আল মুজাহিদিন ব্রিগেডস এবং আবু আলী মুস্তাফা ব্রিগেডস। এদিকে বুধবার বিকেলে পশ্চিম তীরের রামাল্লায় দেইর কাদ্দিস শহরের প্রবেশপথের চেকপয়েন্টে ইসরায়েলি সেনাদের উপর গাড়ি তুলে দিয়েছেন এক ফিলিস্তিনি। এতে 2 সেনা গুরুতর আহত হন। এরপর হামলাকারী দ্রুত গা ঢাকা দেন। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে বুধবার তারা উত্তর এবং দক্ষিণ ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ টার্গেটে ড্রোন হামলা চালিয়েছেন। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম তার সংগঠনের যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ইসরায়েল বিরোধী গর্বিত লড়াইয়ের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, আপনারাই ইসরায়েলি অহংকারের ভিত্তিতে কাঁপন ধরানো গর্ব। শনিবার হিজবুল্লাহর যোদ্ধারা শেখ নাইম কাসেমকে একটি চিঠি লিখেছিলেন। তার জবাবে বুধবার হিজবুল্লাহ মহাসচিব এই চিঠি লেখেন। তিনি বলেন, আপনাদের প্রতিরোধের শক্তি আমাদের ইমানি দৃঢ়তাকে আরও শক্তিশালী করেছে এবং শত্রুকে পরাজিত করে আমাদের বিজয় অর্জনে সহায়তা করেছে। আল কুদস এবং অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে বলে হিজবুল্লাহ যোদ্ধাদের বিশ্বাসের প্রশংসা করেন শেখ নাইম। তিনি পবিত্র আল কুদস শহর এবং বাকি অধিকৃত অঞ্চল ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য নিজেদের সীসাঢালা সংকল্পের কথা উল্লেখ করেন। কিভাবে হিজবুল্লাহ সদস্যরা মৃত্যুর গভীরে প্রবেশ করেও প্রতিরোধ অব্যাহত রেখেছেন সেই কথা তুলে ধরেন হিজবুল্লাহ নেতা। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে তার দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েল যে গণহত্যা ও রক্তক্ষয়ী বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে। সৌদি আরব এবং আজারবাইজান সফর শেষে দেশে ফেরার পথে বিমানের সাংবাদিকদের সঙ্গে আলাপে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তার নেতৃত্বাধীন তুর্কি প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা অব্যাহত রাখবে না। তুরস্কের ক্ষমতাসীন জোট এই সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই অবস্থান ভবিষ্যতেও ধরে রাখবে। এরদোয়ানের বরাতে আনাদুলো জানিয়েছে, ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরায়েলি কর্মকাণ্ডের শক্ত জবাব দিয়েছিল তুরস্ক। পাশাপাশি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে গণহত্যার বিষয়ে জবাবদিহি করার জন্য এরদোয়ান তার ক্ষমতার ভেতরে থেকে সবকিছু করবেন বলে জানান। ইসরায়েলের বিভিন্ন পশ্চিমা দেশ যেসব অস্ত্রের চালান পাঠাচ্ছে সে ব্যাপারে তুর্কি প্রেসিডেন্টের উদ্বেগ প্রকাশ করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো অব্যাহত থাকবে ততক্ষণ ইসরায়েল আরও বেশি আগ্রাসী হবে এবং ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি আরও খারাপ হবে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়ার ব্যাপারে ইহুদিবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যে আহ্বান জানিয়েছেন তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বুধবার বলেছেন, পশ্চিম তীর যুক্ত করার আহ্বান ইসরায়েলের আরেকটি বর্ণবাদী ও সম্প্রসারণবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। ইসরায়েল যে আগ্রাসী শক্তি এই আহ্বানের মধ্যে দিয়ে তা আবারও পরিষ্কার হলো। সোমবার ইসরায়েলের অর্থমন্ত্রী জানান, তিনি পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 2025 সালের মধ্যে পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করবে ইসরায়েল। জবাবে এক লিখিত বিবৃতিতে ইরানি মুখপাত্র বলেন, ফিলিস্তিনকে ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ড ক্রমাগত দখল করে চলেছে, যা গত বছরে সবচেয়ে নৃশংস উপায়ে বাস্তবায়িত হয়েছে। ইসরায়েলের গণহত্যা প্রতিরোধ এবং যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ মোকাবেলায় সংশ্লিষ্ট সব সরকারের আইনি ও নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন বাকাই। ইরানের রাজধানী তেহরানে নির্মাণ করা হবে প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক, এমনটাই জানিয়েছেন তেহরানের সিটি কাউন্সিলের পরিবহন বিভাগের প্রধান জাফর তাশকারি। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। সংবাদ মাধ্যমটি জাফর তাশকারিকে বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিরক্ষা সুবিধা সহ একটি টানেল নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।
ইরানের শীর্ষ নেতাদের সুরক্ষায় এই টানেল নেটওয়ার্ক কাজ করবে। তিনি জানান, টানেলের এক প্রান্ত থাকবে সিটি সেন্টারের মেট্রো স্টেশনের কাছে এবং অপর প্রান্ত যুক্ত থাকবে ইমাম খোমেনি হাসপাতালে। টানেলের প্রতিরক্ষা সামর্থ্য নিয়ে আর কোনো তথ্য দেননি তাশকারি। গাজায় কর্মরত মানবিক গ্রুপগুলো বলছে, ইসরায়েলি বাহিনী গত মাসে গাজায় অন্তত 20 জন সাহায্য কর্মীকে হত্যা করেছে, যাদের মধ্যে স্পষ্টভাবে অক্সফামের চিহ্নিত থাকা গাড়িতে ভ্রমণকারী 4 কর্মীও রয়েছেন। এদিকে গাজা, লেবানন ও সিরিয়া লেবানন সীমান্তে হামলা চালিয়েছে ইসরায়েল। গত 24 ঘন্টায় গাজায় 47 এবং লেবাননে 78 জন নিহত হন। এ পর্যন্ত গাজায় অন্তত 43,712 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। এদিকে লেবাননে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 3,365 জন নিহত হয়েছেন। কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 24 নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করবে তার দল। পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই বুধবার আদিয়ালা কারাগারের বাইরে ইমরানের আইনজীবী ফয়সাল চৌধুরী জানান, পিটিআইয়ের প্রতিষ্ঠাতায় ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান ইমরান। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ সংক্রান্ত সংবিধানের 26তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিও জানান পিটিআই প্রধান। ইমরানের আইনজীবী জানান, কর্মসূচি শুধু ইসলামাবাদেই হবে না, হবে পুরো পাকিস্তান জুড়ে। ইমরান খানের সমর্থকরা যেখানে আছেন সেখানেই বিক্ষোভ হবে। এদিকে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। দ্য ডন এবং দ্য প্রিন্ট জানিয়েছে, ট্রাম্পের জয়লাভের পর ইমরানের সমর্থকদের মধ্যে আশার আলো জেগেছে। পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারী সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের ওপর দমন-পীড়ন নিয়ে আলোচনা করব। তিনি জানান, ইমরানের প্রতি ট্রাম্পের সফট কর্নার রয়েছে। ট্রাম্পের জয়ের পর ইমরান খানের এক্স হ্যান্ডেল থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়, যেখানে ট্রাম্পকে খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। ইমরান লেখেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আমার এবং পিটিআইয়ের পক্ষ থেকে ট্রাম্পকে কংগ্রেচুলেশনস। সব প্রতিকূলতার বিরুদ্ধে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পাক মার্কিন সম্পর্কের জন্য ট্রাম্প ভালো হবেন। আমরা আশা করি তিনি বিশ্বব্যাপী শান্তি, মানবাধিকার ও গণতন্ত্রের ওপর জোর দেবেন। এর আগে ইমরানের কারাবাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।